এক সপ্তাহের মধ্যে রাজধানীর বনানীর আগুন লাগা ভবনের বাসিন্দাদের থাকার বিষয়ে সিদ্ধান্ত জানালো বুয়েটের বিশেষজ্ঞ। গাফিলতি নয়, শুধুই দুর্ঘটনা, বলছে তিতাস। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের দ্রুতই ধরা সম্ভব হবে আশা ফিলিপিন্স সিনেটরের। সিআইডি এফবিআই বৈঠক রোববার। যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করা, দুর্নীতি, লুটপাট বিএনপির চরিত্র, সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। আগামীকালের কাউন্সিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। পদ পাবে অভিজ্ঞ, ত্যাগী ও তরুণ নেতারা। ভেন্যু পরিদর্শন করলেন দলের নেতারা। এবং ৩০ ঘণ্টা পর হদিস মিলল খুলনা সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক জুনায়েদের। একসঙ্গে যমজ সন্তানকে কাছে পেয়ে খুশি মা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আসাদ আজিম। রাজধানীর বনানীতে আগুন লাগা ভবনে বাসিন্দারা থাকতে পারবে কিনা তা এক সপ্তাহের মধ্যেই জানা যাবে। বিকেলে বুয়েটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানায়। বৃহস্পতিবার মধ্যরাতে বনানীতে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে একটি বাড়ির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ভবন মালিকরা তিতাসের বিরুদ্ধে অভিযোগ এনে শিগগিরই মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে দুপুরে সংবাদ সম্মেলনে তিতাস কর্তৃপক্ষ গাফিলতি নয়, এটি নিছকই দুর্ঘটনা দাবি করলেও উত্তরের মেয়র এর তীব্র প্রতিবাদ জানান। দেখলে মনে হয় কোনো শক্তিশালী বোমার আঘাতে এই অবস্থা ভবনটির। বৃহস্পতিবার মধ্যরাতে বিস্ফোরণের পর পুরো বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। রাত গড়িয়ে সকাল গড়িয়ে দুপুর পার হলেও ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দাদের বাড়িতে থাকার অনুমতি মিলছে না। এরকম আওয়াজ জীবনে শুনে নাই কোনোদিন। তারপর দরজাটা ধাম করে খুলে গেল, আমি দেখলাম চারিদিকে আগুন। আপনার ওই ডাইনিং রুমে এসে দেখি আমাদের ওয়ালপেপার সবগুলো আগুন। দেশের লোক সকালে যখন আসছে, আমি যখন বলছি যে আপনাদের যে ফোন করা হলো, তখন আপনারা আসলেন না কেন? বলে কি এরকম 100 লোকে ফোন করে। দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। আহত একজন ভর্তি হাসপাতালে, তবে আহতদের শারীরিক ক্ষতি দিয়ে পরিমাপ করা যাবে না এই দুর্ঘটনার আসল ক্ষয়ক্ষতি। বাড়ির বাসিন্দারা বলছেন, এই যাত্রায় ভবনের উপর দিয়ে বেশ ক্ষতি হলেও হয়তো ঘটতে পারত আরো একটি উত্তরা ট্র্যাজেডি। আর এজন্য তিতাসের গাফিলতিকেই দুষছেন তারা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বাসিন্দারা। এই সরকারের খেসারত দিতে আমাদের এই তিতাস গ্যাসের জন্য মামলা মোকদ্দমা সবই বিবেচনা নিতেছি। আমরা সময় বুঝে সব কাজ করব। এরই মধ্যে বাড়িটি পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও রাজুকের একটি প্রতিনিধি দল। বিকেলে বুয়েটের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত বাড়ির ভেতর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিয়ে যাওয়ার অনুমতি মিলেছে বাসিন্দাদের। এটাকে ঝুঁকিপূর্ণ বলা যায় আশেপাশের আপাতত এই মুহূর্তে মানুষ না থাকাটাই উচিত আমি মনে করি। অনেক ফলস কলাম বা পার্টিশন ওয়াল এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু মেইন যে স্ট্রাকচার কলাম বা স্ল্যাব বা বিমে কিছুটা হয়েছে, কিন্তু কলামটা আমার কাছে ততটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হয় না। সেই গ্যাসে তো হতেই পারে, আপনি যদি অনেকগুলো গ্যাস যদি আপনার কনফাইন্ড অবস্থায় থাকে, তারপরে যদি এটা যে হিট বা কোনো স্ফুলিং এর সংস্পর্শে আসে, বড় ধরনের বিস্ফোরণ ঘটতেই পারে। এদিকে বিষয়টি নেহাতে একটি দুর্ঘটনা হিসেবে দেখছে তিতাস। দুপুরে সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যে ঘুরে ফিরে দায় এড়ানোর চেষ্টা। কমপ্লেন তো সবেই জোরালো, কিন্তু যখন অগ্নিকাণ্ড সংঘটিত হয় তখন সেটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। তাদের কমপ্লেনটা আমাদের এখানে যে ধাঁচে এসেছিল, অন্যান্য কমপ্লেনগুলোর মতো এসেছিল। যদি সেখানে অগ্নিকাণ্ডের ব্যাপারটা তাৎক্ষণিক ঘটতো, তাহলে আমরা সবাই মিলে ওই সময় সেখানে ঝাঁপিয়ে পড়তে পারতাম। তিতাসের ডাইরেক্টর অপারেশনের সঙ্গে মিটিং করেছি এবং ফর্মালি তাদেরকে বলা হয়েছে যে আপনাদের কমপ্লেইন বক্সে গত পরশুদিন এই কন্ট্রাক্টর লিখিতভাবে কমপ্লেইন করে এসছে যে একটি গ্যাস লাইনে গ্যাসের সংযোগে সমস্যা আছে এবং ওনারা তার কোনো উত্তর দিতে পারেননি। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর বনানীর ৩০ নম্বর সড়কের এই বাড়িটিতে হঠাৎ বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায় পুরো ভবনে। এতে অন্তত 10 জন আহত হন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আবাসিক ভবনে গ্যাস সংযোগ দেওয়ার আগে ও পরে সঠিক নজরদারি ও পরীক্ষা নিরীক্ষা করা হয় না বলে প্রায়ই গ্যাস পাইপলাইনে দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, গ্যাসের পাইপলাইনে দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত পরীক্ষা নিরীক্ষার প্রতিও জোর দিতে হবে।
প্রথম গাফিলতির জায়গা হচ্ছে সংযোগ দেওয়ার পূর্বে যথোপযুক্ত পরিবীক্ষণ করা এবং প্রতি বছর সেই পরিবীক্ষণের কার্যক্রম বজায় রেখে সেটা ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করা। এই কার্যক্রমের মাধ্যমে সার্টিফিকেশন ছাড়া এই সমস্ত সংযোগ পরিচালনা করতে দেওয়া যাবে না। যারা এই সমস্ত কার্যক্রম করে, যে সমস্ত প্রকৌশলী, যে সমস্ত সংস্থা, সেসব প্রাইভেট সেক্টরকে নথিভুক্ত করে তাদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা সম্ভব। অর্থাৎ নিজের লোক থাকা দরকার নেই, কিন্তু তাদের সার্টিফাইড লোক দিয়ে এই কার্যক্রম পরিচালনা করলে অন্তত দায়িত্ববোধটুকু এড়ানো থেকে বাঁচা যাবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থ ফিলিপিন্সে আনার পেছনে কারা জড়িত সে বিষয়টি দ্রুতই বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন ফিলিপিন্স সিনেটর সার্জিও ওসমেনা। ফিলিপিন্সে রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, বৃহস্পতিবারের রুদ্ধদ্বার বৈঠকে মায়া সান্তোস দেগুইতোর কাছ থেকে পাওয়া তথ্যগুলো যথাসময়ে প্রকাশ করা হবে। এদিকে শিগগিরই প্রায় $2.25 লাখ বাংলাদেশকে ফেরত দেওয়ার কথা জানিয়েছে ফিলিপিন্সের বৈদেশিক মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠান ফিলরেম। বৃহস্পতিবার সিনেটের শুনানিতে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশের কাছে ক্ষমা চেয়ে মুদ্রা বিনিময়ের লভ্যাংশ থেকে এই অর্থ ফেরত দেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা। বৃহস্পতিবারের সিনেট শুনানির এক্সিকিউটিভ সেশনের রুদ্ধদ্বার বৈঠকের পর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের কেলেঙ্কারিতে জড়িতদের বিষয়ে শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন ফিলিপিন্স সিনেটর সার্জিও ওসমেনা। মায়া রুদ্ধদ্বার বৈঠকে আমাদের যে তথ্য দিয়েছেন তাতে এটা নিশ্চিত হয়েছে যে অর্থ কেলেঙ্কারির কাজটা কারো একার না, কয়েকটি চক্র অর্থ পাচারের এই কাজের সাথে জড়িত। মায়ের দেওয়া তথ্যগুলো সময় মতোই প্রকাশ করব, তবে আমরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এদিকে আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর পক্ষে বৃহস্পতিবারের সিনেটে শুনানিতে এবার সাফাই গিয়েছেন তার আইনজীবী ফার্দিনান্দ টোপাইকো। তিনি দাবি করছেন 5 ফেব্রুয়ারি জুপিটার শাখার ব্যবস্থাপক মায়া দেগুইতোর ব্যক্তিগত গাড়িতে প্রায় 2 কোটি পেসো সরিয়ে নেওয়ার সময় ব্যাংকের উল্টো দিকের রাস্তায় উইলিয়াম সোগোর ব্যক্তিগত গাড়িটি পার্ক করা ছিল। এছাড়াও আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন ফার্দিনান্দ টোপাইকো। আমরা দ্রুতই $2,30,000 বাংলাদেশকে ফেরত দেব, কারণ আমরা এমন কোনো উৎস থেকে মুনাফা করতে চাই না যেটা নিয়ে প্রশ্ন উঠবে। এতে আমাদের প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। আমরা প্রমাণ করতে চাই অবৈধ লেনদেনের সাথে ফিলরেম সম্পৃক্ত না। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ হ্যাকিং এর ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছে ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন। আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার সাবেক কাস্টমার সার্ভিস শাখার প্রধান রুমায়াদো আগার্দো শুনানিতে মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত গাড়ি দিয়ে অর্থ সরিয়ে নেওয়ার কথা জানানোর পর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় মায়া দেগুইতোকে। তবে আরও আগেই কেন তাকে অব্যাহতি দেওয়া হলো না এ বিষয়ে সিনেটে প্রশ্নবিদ্ধ হন আরসিবিসির প্রধান নির্বাহী লরেন্সো তান। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এফবিআই এর বাংলাদেশ প্রতিনিধির সাথে রোববার বৈঠক করবে সিআইডি। বিকেলে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহিল বাকি। টাকা চুরির ঘটনায় কমপক্ষে 4টি দেশকে তদন্তের আওতায় আনতে হবে বলেও জানায় সিআইডি। এফবিআই এবং বাংলাদেশ দুটাই ইন্টারপোলের সদস্য, ফলে আমরা চাইতেই পারি যদি সহযোগিতার প্রয়োজন হয়, যদি মনে হয় তাদের সহযোগিতার প্রয়োজন, আমরা সহযোগিতা নেব। এটা ঠিক আসলে ফর্মাল বৈঠক মনে হয় না। এটা যেটা আমি যতটুকু জানি সেটা হলো যে এফবিআই এর বাংলাদেশের যে প্রতিনিধি আছেন ওনারা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন এবং আমরা বলছি যে রবিবারে ওনাদের সঙ্গে কথা বলা সম্ভব। যে এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম, এটা তদন্তের জন্য অন্তত 4টা দেশের বিষয়গুলো তদন্ত করতে হবে। ফলে এই অফেন্সটা শুধুমাত্র একটা দেশের অপরাধীদের পক্ষে করা সম্ভবই নয়। বাংলার সময় আরো থাকছে। রাজশাহীতে মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় 10 দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা, গ্রেফতারের চেষ্টায় পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করা দুর্নীতি আর লুটপাট করাই বিএনপি চরিত্র। অন্যদিকে সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 96তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করে কেবল সংবিধানই লঙ্ঘন করেননি, পাকিস্তানের দোসরদের ক্ষমতায় অধিষ্ঠিত করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন জিয়াউর রহমান। তারা সরকার হটাবে, মানুষ পুড়িয়ে মানুষ খুন করে। আমি ধন্যবাদ জানাই আমার দেশবাসীকে
যে তারা তাদের এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সমর্থন করেনি, প্রতিরোধ গড়ে তুলেছিল। এই সরকার না হটিয়ে ঘরে যাবে না। 92 দিন অফিসে বসে থাকলো 68 জন মানুষ নিয়ে, আর বসে বসে মানুষ পোড়ালো। মানুষের লাশ নিয়ে, মানুষের জীবন নিয়ে এভাবে খেললে আল্লাহ নারাজ হয়, সেটা তার জানা উচিত ছিল। নাকে খত দিয়ে তাকে ঘরে ফিরতে হয়েছিল। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমরা উচ্চতর প্রবৃদ্ধি অর্জন করছি বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা অবস্থায়ও, যখন অনেক উন্নত দেশও যা পারে না। 6.55 ভাগ আমাদের প্রবৃদ্ধি অর্জন। আগামীকালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে কাউন্সিলের ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন দলের সিনিয়র নেতারা। এ সময় দলের উপকমিটির আহ্বায়ক সহ দলের নেতাকর্মীরা কাউন্সিলের ভেন্যু ঘুরে দেখেন। মূল মঞ্চ সহ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তারা। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের যথাযোগ্য সম্মান প্রদর্শনের জন্য নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন দলের সিনিয়র নেতারা। আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে। জাতীয়তাবাদী দলের কাউন্সিল সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে এবং আমরা সফল হচ্ছি। আপনারা সকলে সহযোগিতা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীদের জন্য একটি শুভ দিন, একটি স্মরণীয় দিন। বহুদিন পরে আমরা আমাদের জাতীয় কাউন্সিল করতে যাচ্ছি। আপনারা নিজ চোখে দেখেছেন যে এই কাউন্সিলকে সফল করার জন্য প্রত্যেকটি কমিটি এবং উপকমিটি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে এই সম্মেলন সফল হয়। ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসছে বড় ধরনের রদবদল। পদ আঁকড়ে থাকা সুবিধাবাদী নেতাদের সরিয়ে সেখানে অভিজ্ঞ, ত্যাগী ও অপেক্ষাকৃত তরুণ নেতাদের জায়গা করে দেওয়ার চিন্তা করছে দলের হাইকমান্ড। এই কাউন্সিলে ভারমুক্ত হয়ে পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। সবশেষ 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল। 6 বছর বাদে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলের ষষ্ঠ কাউন্সিল। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে এবারের কাউন্সিলে প্রায় 5 বছর ধরে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন পূর্ণাঙ্গ মহাসচিব। তিনি ইতিমধ্যেই এক নাগাড়ে 6 মাস জেল খেটেছেন, বারংবার গ্রেফতার হয়েছেন, শারীরিক ঝুঁকি নিয়েও রাজনীতি করছেন, ভালো ইমেজ আছে। তো আমরা আশা করি তাকে ভারমুক্ত করা হবে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আসছে পরিবর্তন। বয়সের ভারে নুয়ে পড়া, অসুস্থ ও মৃতদের পদে আসছে নতুন মুখ। এসব পদে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, সাদেক হোসেন খোকা, আব্দুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, এম ওসমান ফারুক ও বেগম সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আসতে পারেন রুহুল কবির রিজভী। যুগ্ম মহাসচিব পদে শোনা যাচ্ছে ফজলুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, খায়রুল কবির খোকন, সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, ডক্টর আসাদুজ্জামান রিপন ও নাজিম উদ্দিন আলম সহ কয়েকজনের নাম। দায়িত্বশীল নেতাদের মতে পদায়নের ক্ষেত্রে গুরুত্ব পাবে নেতাদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড। 3 জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, 2 জন অসুস্থ। তো এভাবে তো নতুন মুখ আসা স্বাভাবিক। কারা আসবে সেটি কাউন্সিলররা এবং আমাদের নেত্রী নির্ধারণ করে দেবেন। বিএনপিকে অবশ্যই তার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি বেগবান কমিটি হবে এবং যারা নেতৃত্ব দেবেন তারা সব পরীক্ষিত নেতাকর্মী হবেন। ভাইস চেয়ারম্যান পদে দেখা যেতে পারে মোহাম্মদ শাহজাহান, মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার শাহজাহান ওমর, অধ্যাপক এম এ মান্নান, রুহুল আলম চৌধুরী, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, আমানুল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, নূরে আরা সাফা ও গাজী মাজহারুল আনোয়ার সহ কয়েকজনকে। দলে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের দীর্ঘদিন দলের বিভিন্ন নেতাদের সম্বন্ধে জ্ঞান আছে, তাদের কাছ থেকে প্রয়োজনে পরামর্শ নেবেন। উপদেষ্টা পরিষদে থাকতে পারেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ ও ডাক্তার জাফরুল্লাহ। কাউন্সিলে প্রভাবশালী অথচ বিতর্কিত কয়েকজন নেতা সাইড বেঞ্চে চলে যেতে পারেন বলেও আভাস দিলেন দায়িত্বশীল এই নেতা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। চুরি হওয়ার 30 ঘন্টা পর নবজাতক জুনায়েদকে উদ্ধার করা হয়েছে। গতকাল খুলনা সদর হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় এক নারী।
দুপুরে নগরীর খানজাহান আলী এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত 2 নারীকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা থেকে তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও আবুল বাশারের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভালো লাগছে, বাচ্চা হারাই গেলে কি কারো ভালো লাগে? সারা রাত তো ঘুমাতেও পারিনি। পৃথিবীর স্বর্গ সুখ ফিরে পেয়েছে জুনায়েদ, ফিরে এসেছে মায়ের কোলে। আর যমজ ছেলে মেয়েকে একসঙ্গে কাছে পেয়ে আত্মহারা মা সানজিদা আক্তার। বৃহস্পতিবার রাতে খুলনা নগরীর মেরিপ্যাথ ক্লিনিকে একটি নবজাতক নিয়ে ভর্তি হয় নাসিমা আক্তার শাবানা নামে এক মহিলা। সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চুরি হওয়া নবজাতক জুনায়েদকে উদ্ধার করে পুলিশ। এমন অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী মা। এরকম বাচ্চা আর কারো বুক থেকে জানি কেউ না নেয়, সেই রকম ভাবে ওরা শাস্তি দেওয়া হোক, আর জানি এরকম না করেও। এদিকে এ ঘটনায় জড়িত নাসিমা আক্তার ও তার সহযোগী তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। তবে সে নিজেকে নির্দোষ দাবি করে। ৫,০০০ টাকা নিয়েছে সুমন আমার কাছে, নিয়ে আমার ভর্তি করে রাইখা সে চলে গেছে ঢাকা। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। পত্রিকা প্লাস আপনাদের ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার হওয়ার কারণে এবং আমাদের তৎপরতার কারণে আমরা বাচ্চাটাকে এবং বাচ্চার এই যে ঘটনার সঙ্গে জড়িত যে মূল ক্রিমিনাল যে অপহরণকারী তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমরা কোর্টে সেন্ড করবো, তাকে জিজ্ঞাসাবাদ করব। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের গাইনি ওয়ার্ডে প্রবেশ করে 2 শিশুর মা, দাদি ও নানিকে রুটি ও কোমল পানীয় খাইয়ে ছেলে সন্তানটি চুরি করে নিয়ে যায় অপরিচিত এক মহিলা। সময় সংবাদ, খুলনা। বাংলা সময় আরো থাকছে। প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত প্রার্থীরা। পটুয়াখালীতে প্রচারণার সঙ্গে বাড়ছে সহিংসতা। রাজশাহীর দুর্গাপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের মামলা দায়েরের 10 দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আসামিদের গ্রেফতারে গড়িমসি করছে পুলিশ। এ অবস্থায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কিত তারা। তবে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। বিয়ের প্রলোভন দেখিয়ে রাজশাহীর দুর্গাপুর থানার দেবীপুরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের মানজন আলীর ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে। ওই কিশোরী 3 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর ঘটনাটি জানাজানি হলে গ্রাম্য সালিশে বিষয়টি মিটমাটের চেষ্টা করেন অভিযুক্ত শফিকুল ও তার সহযোগী কুলসুমা। কিন্তু সেখানে ন্যায্য বিচার না পাওয়ায় 7 মার্চ দুর্গাপুর থানায় দুজনার নাম উল্লেখ করে মামলা করেন কিশোরীর মা। আসামিদের ধরতে পুলিশ গড়িমসি করছে এমন অভিযোগ করে এ ঘটনার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কিশোরীর মা। গ্রামের লোকজন থানাতে যে অভিযোগ দেয় এখন ওসি সাহেব মানা করে যে আর ধাড়ানি টাড়ানি দিতে, সালিশ টালিশ করতে চায়। তারা বলছে যে আমরা 5,000 টাকা দিয়ে আপোষ হতে চাই। আমি বলেছি যে না, আমি 5,000 টাকা দিয়ে মেয়ের ইজ্জত বেঁচে খাইতে রাজি নাই, আমি ন্যায্য বিচার চাই। আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে, আমি বিচার চাই। এদিকে এলাকায় থাকলেও অভিযুক্তদের কাউকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। গ্রামবাসীও ন্যাক্কারজনক এ ঘটনার বিচার দাবি করেছেন। গরিবের বিচার হয় না, বড় লোকেরা টাকা দিয়ে বিচার বন্ধ করে দেয়। তো এইটা যেন না হয়, আমরা এটাই চাইছি। এই জঘন্য কাজ যে করেছে এই প্রতিবন্ধী মেয়েকে, এর সুষ্ঠু বিচার আমরা চাই। উচিত বিচার না করলে দেশ নষ্ট হয়ে যাবে না। আর দুর্গাপুর থানার ওসি জানান, আসামিদের ধরতে তৎপর রয়েছে পুলিশ। ভিকটিমকে আমরা ওসিসির মাধ্যমে তার যে ডাক্তারি পরীক্ষা সেটা করানো হয়েছে, যে আইনি সুরক্ষা, তাদেরকে যেন কেউ ভয়ভীতি না দেখায়, তারা যেটা প্রাপ্য অধিকার সেটা পায়। আর আসামি আমরা নিশ্চিত যে আমরা খুব দ্রুত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবো। পুলিশ জানিয়েছে, মামলার পর মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় মূল আসামি মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে রংপুরের গঙ্গাচড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ধর্ষিতার বাবা কিশোরগঞ্জ থানায় মারুফ ও সাইফুরের নাম উল্লেখ সহ 3 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে রংপুরের গঙ্গাচড়ায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে মামলার মূল আসামি মারুফকে গ্রেফতার করা হয়। এদিকে মারুফ গ্রেফতার হয় স্বস্তি প্রকাশ করলেও বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি এলাকাবাসী ও স্বজনদের। 16 মার্চ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায় বখাটেরা। পরে জোরপূর্বক ধর্ষণ করা হয় কিশোরীকে। রংপুর জেলার গঙ্গাচড়া থানার প্রত্যন্ত অঞ্চল থেকে মূল আসামি মারুফুলকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে তার বাবা মহিদুল ৯-১ 7 ধারা 29 ধারায় কেস করেছে। এখানে সাইফুল নামে এই হেল্পার রয়েছে, আরেকজন আসামি অজ্ঞাত। ঝিনাইদহে বিপুল পরিমাণ বোমা ও বোমা বানানোর সরঞ্জাম সহ জেলা জামায়াতের নায়েবে আমির নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। গত রাতে সদর উপজেলার আবাদের হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে নাশকতার একাধিক মামলার আসামি জেলা জামায়াতের নায়েবে আমির নূর মোহাম্মদকে গ্রেফতারে অভিযান চলছিল। গতকাল রাতে তার নিজ বাড়িতে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোরে শহরের দিশারি ইনস্টিটিউটে তল্লাশি চালিয়ে 15টি হাত বোমা, 45 কেজি বিস্ফোরক, গান পাউডার ও জিহাদি বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ এসে জানা যে দিশারিতে তারা এই জিনিসগুলো লুকিয়ে রেখেছে। তখন তাদেরকে আমরা সেখানে আমরা যাই, সেই জিনিসগুলো আমরা পাই। এখানে আপনারা দেখছেন যে প্রায় অনেক বিস্ফোরক দ্রব্য, যেগুলো নাইট্রোবেনজিন, তারপরে লেড অ্যাসিটেট আছে, যেগুলো গান পাউডার এবং ডিনামাইট তৈরির জন্য ব্যবহৃত হয়। মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহতের ঘটনায় গ্রামের বাড়ি মুজিবনগর উপজেলার এখন শুধুই আহাজারি। সকাল থেকে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাগুয়ান গ্রামের পরিবেশ। স্বজনরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর মুজিবনগর সড়কের চরশ্যামনগরে পাবনাগামী পিকনিকের বাস নসিমনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নেয়ার পর আরও 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অবস্থার অবনতি হলে আহত আরও 2 জনকে রাজশাহী নেয়ার পথে তারাও মারা যায়। এ খবর জানার পর বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতদের সবাই জেলা যুবলীগের কর্মী ছিলেন। এদিকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা যুবলীগ। যারা এখানে নিহত পরিবার আছে, হয়তো তাদেরকে আমরা ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। তা আমাদের যুবলীগের পক্ষ থেকে প্রত্যেককে যাতে যতটুকু পারি আমরা চেষ্টা করব তাদেরকে পাশে দাঁড়ানোর জন্য। তিন দিন যুবলীগ থেকে 3 দিন শোক প্রকাশ করা হয়েছে। আর আহতদের সমস্ত চিকিৎসার দায়ভার যুবলীগ নিয়েছে এবং সেগুলো দেখভাল করছে। আগামী 22 মার্চ ইউনিয়ন পরিষদের প্রথম দফা নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের বাড়িতে বাড়িতে ও রাস্তার পাশের দোকানে যেখানেই ভোটারদের পাচ্ছেন সেখানেই ভোট চাচ্ছেন। এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, দলীয় বিবেচনায় নয়, বরং প্রার্থীদের যোগ্যতাকেই প্রাধান্য দিয়ে ভোট দেবেন তারা। এছাড়াও যারা এলাকার উন্নয়নে কাজ করবেন তাদেরকেই বেছে নেবেন তারা। নির্বাচনী এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং করে প্রচার চালাচ্ছেন প্রার্থীদের সমর্থকরা। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় 14টির মধ্যে 10টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে 22 মার্চ। এরই মধ্যে সেসব এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। দর্শক, এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন। সজল, আজকে সকাল থেকে আমি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার যে ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন রয়েছে সেই উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছিলাম এবং সকাল থেকে মূলত 10টি ইউনিয়ন পরিষদে অর্থাৎ 22 মার্চ মূলত প্রাথমিক প্রথম ধাপে সিরাজদি খানের 10টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই 10টি ইউনিয়নের নির্বাচনের খবরাখবর সংগ্রহ করছিলাম। এর সেই জায়গাগুলোতে আমরা যেমনটি দেখেছিলাম যে ভোটারদের মধ্যে নির্বাচনকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা, পাশাপাশি
পাশাপাশি প্রার্থীরাও কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন, সেই খবরাখবর জানাচ্ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি কেআইন ইউনিয়নে, এবং যেটি মূলত আপনাকে প্রথমে বলেছি যে 10টিতে 22 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং বাকি যে 4টি ইউনিয়ন পরিষদ রয়েছে সিরাজদিখানে, বাকি 4টি ইউনিয়ন পরিষদে 31 মার্চ দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই জায়গাটি কেআইন ইউনিয়ন দ্বিতীয় ধাপে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও আমরা দেখেছি এখানে এখানকার প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারাও ভোট চাইছেন। যদিও প্রাথমিক ধাপে যে 10টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে, এর প্রায় 10 দিন পরেই এই 4টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই বিষয়টিতে কিন্তু দেখেছি যে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। সজল, জানিয়ে রাখছি যে যেই জায়গাগুলোতে 22 মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানকার প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছিলাম, পাশাপাশি সেখানকার যারা ভোটার রয়েছেন সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে কিন্তু তারা স্থানীয় প্রশাসনের কাছে তারা সেই দাবি জানিয়েছেন, যেমনটি প্রার্থীরাও জানিয়েছেন, পাশাপাশি সাধারণ ভোটাররাও জানিয়েছেন, যাতে সুশৃঙ্খলভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা নির্বাচিত করতে পারেন সেই বিষয়টি তারা আমাদের নিশ্চিত করেছে। পাশাপাশি তারা এও বলেছেন যে সৎ এবং যোগ্য যে প্রার্থী রয়েছেন সেই সৎ এবং যোগ্য প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন, এবং যদিও এবার প্রথমবারের মতো দলীয় প্রতীকী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই কারণে কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা বেশি দেখা যাচ্ছে ভোটারদের মাঝে। তো সজল, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা। দর্শক, মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী তানিন মেহেদি। তিনি জানাচ্ছিলেন সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রচারণা সবশেষ খবরাখবর। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, পটুয়াখালীতে প্রচারণার সঙ্গে ততই বাড়ছে উত্তাপ, সেই সঙ্গে বাড়ছে সহিংসতা। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় 1 জন নিহত ও আহত হয়েছেন 2 শতাধিক। তবে বৈরী পরিবেশ ও প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর জেলা নির্বাচন কর্মকর্তা। সুজন আহমেদ ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 7 মার্চ বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ ফকির সংঘর্ষে নিহত হন বলে অভিযোগ তার স্বজনদের। এ ঘটনায় নিহতের মা বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে প্রধান আসামি করে 51 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বাউফল থানায়। এদিকে বাউফল থানার ওসিকে প্রত্যাহার সহ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মারামারি হানাহানি যা হইতে আছে, এরকম হইলে আমরা কেউ ভোট দিতে ক্যাম্পে যাব না। আমরা সহিংসতা চাই না, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার চাই। নির্বাচন বানচাল করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। নির্বাচনে বিঘ্ন ঘটে, এই জন্য আমার ভাইকে ষড়যন্ত্রকে তারা মেরে ফেলেছে। আমি এই যে আমার ভাইকে মারাছে, এর আমি সুষ্ঠু বিচার চাই, তাদের আমি ফাঁসি চাই। আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সংঘর্ষে 1 জন নিহত হলেও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপির এই প্রার্থী। জনগণ যেন নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিতে পারে, এটা আমি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি। এদিকে নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তা। ঘটনা ঘটছে 7 তারিখে, এরপর থেকে আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে। আমরা চেষ্টা করছি এই বিভিন্ন জায়গায় গোপন সংবাদ নিয়ে যাতে কোনো সহিংসতা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রথম দফায় 22 মার্চ পটুয়াখালীর 50টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দলীয় ও স্বতন্ত্রভাবে মোট 259 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর সহস্রাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে। সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে কক্সবাজারের ইউনিয়নগুলোতে 22 মার্চ প্রথম দফার ইউপি নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তে প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন সঠিক প্রার্থীকেই বেছে নেবেন তারা। আর নির্বাচন কর্মকর্তা বলছেন নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সুজউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রথম দফায় কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলায় ভোট হবে 19টি ইউনিয়নে। তাই দিন নেই রাত নেই, এমনকি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে প্রার্থীদের। তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলছে ভোটারদের মন জয়ের সব চেষ্টা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমি এবার চেয়ারম্যান আল্লাহ আমাকে খাবে, তাহলে আমার অসমর্থ কাজগুলি সমর্থ করি, প্রত্যেক দুভাবে ফাঁকা রাস্তা করে দেব। স্থানীয় সরকারের মূল ভিত্তি হচ্ছে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট। এটাকে যথাযথ কাজে লাগিয়ে একটা ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, বাস এটাই আমাদের স্বপ্ন। আমি যদি নির্বাচিত হই
এই এলাকার যা কিছু আছে সরকারি সবগুলি সুষ্ঠু বরাদ্দ হবে এবং রাস্তাঘাট স্কুল কলেজের উন্নয়ন করার জন্য যথাযথ চেষ্টা করব। ভোটাররা বলছেন যারা সৎ ও যোগ্য এবং এলাকার উন্নয়নে এগিয়ে আসবে তাদেরকেই ভোট দেবেন তারা। তরুণ সমাজের তরুণ প্রজন্মের প্রতিনিধিরা নেতৃত্বে এগিয়ে আসুক, সমাজের সমূহ পরিবর্তন হোক। যারা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে আসবে আর সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে, আমরা এ ধরনের একটা প্রার্থীকে বিজয়ী করতে চাই। এই অবহেলিত জনপদের জন্য যে কাজ করবে, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, তাকে আমরা নির্বাচিত করব। নির্বাচন কর্মকর্তা জানালেন নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, অবাধ সুন্দর নির্বাচন হয়, এই বিষয়ে ইলেকশন কমিশন তথা এই সকল প্রশাসনিক যে ইউনিটগুলো আছে সবাই সুন্দরভাবে কাজ করতেছে এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছে। জেলার 19টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 103 জন, সাধারণ সদস্য 988 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 226 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 3,80,000। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে যশোরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীর উপর বিদ্রোহী প্রার্থীর হামলায় আহত মনসুর আলী মারা গেছেন। গত রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে এই ঘটনায় মনিরামপুর থানায় আলাদা 4টি মামলা দায়ের করা হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে বুধবার রাতে মনিরামপুর উপজেলার চালুহাটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকরা আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায়। এতে আহত হন আওয়ামী লীগের কর্মী মনসুর আলী সহ অন্তত 12 জন। এদের মধ্যে গুরুতর অবস্থায় মনসুর আলীকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন থাকার 2 দিন পর মারা যায় সে। সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দর্শক পর্যবেক্ষণ পর্বে ফেনী ব্যুরো স্টুডিওতে এসেছেন ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম ও ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ। সময় সংবাদের বিভিন্ন দিক নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার বখতিয়ার মুন্না। আমরা এখন দেখে নেব দর্শক পর্যবেক্ষণ পর্বটি। সুপ্রিয় দর্শক, আসছে 17 এপ্রিল আমাদের সময় সংবাদের 5 বছর পূর্ণ করে 6 বছরে দ্বার খুলতে যাচ্ছি আমরা। তো এই উপলক্ষে আমাদের বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী এবং বিভিন্ন স্তরের মানুষের কাছে বক্তব্য নেওয়ার জন্য এর আগেই আমাদের কিন্তু বিভিন্ন টিম বিভিন্ন জেলাতে সারা দেশেই গিয়েছে। সেই হিসেবে আমাদের বৃহত্তর নোয়াখালী এবং বৃহত্তর কুমিল্লা অঞ্চলেও সেই দলগুলো এসেছিলেন এবং তাদের কাছে আমাদের এই দর্শকরা চাওয়া পাওয়ার হিসাব অনেক কিছু বলেছেন। তো এবং ওই বিষয় নিয়ে আসলে এই আজকের এই দর্শক পর্যবেক্ষণ আয়োজন আমরা করছি এবং এই আয়োজনে আমাদের স্টুডিওতে এখানে উপস্থিত আছেন আমাদের ফেনীর চেম্বার অব কমার্সের সভাপতি জনাব আইনুল কবির শামীম এবং উপস্থিত আছেন এখানে আমাদের ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যাপক জনাব ফাতেমা আফরোজ। তা আমরা আসলে এই আলোচনা শুরুর আগেই আমার মনে হচ্ছে যে আমরা এই যে যারা মতামত দিয়েছেন বিভিন্ন তাদের চাওয়া পাওয়া প্রাপ্তিগুলো আলোচনা করেছেন, আমরা সেটা আসলে আমরা একটু দেখে নিলে ভালো হবে। আমরা দেখি যে আমাদের রাজধানীর সংবাদ নৈকট্যের কারণে যে কোনো সংবাদ 80 থেকে 100 ভাগ গুরুত্ব পায়, কিন্তু গ্রাম বা জেলা পর্যায়ের সংবাদগুলো গুরুত্ব থাকা সত্ত্বেও অনেক সময় 50 ভাগ গুরুত্ব পায় না। কুমিল্লা ঠিক যেভাবে আসার কথা ঠিক মতটুকু আসছে, তবে আমরা মনে করি আরেকটু বেশি করে আসা উচিত। কুমিল্লার সমস্যাগুলি এবং এর সম্ভব হলে সমাধানটা কি হয় এটাও বলে দেওয়া। জাটকা নিধনের মৌসুম, এই মৌসুমটা যদি সময় টিভির মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি এটাকে সঠিকভাবে তথ্যপাত্রগুলি কালেকশন করে যদি সঠিকভাবে দেখানো হয় তাহলে ইলিশ সম্পদ রক্ষায় আরো এক ধাপ এগিয়ে যাবে। আমি আরেকটা ব্যাপারে একটু আবেদন করব, যেটা হলো এদেশের কৃষি বিষয়ক কিছু অনুষ্ঠান দেখানোর জন্য। অনলাইনে সময় সংবাদের রিপোর্টগুলো কিছুটা কম, সেটা প্রসার আরো বাড়ানো যেতে পারে, সেটা ভালো হবে, কারণ অনেকেই এখন আমাদের জেনারেশনে অনলাইনের উপর ডিপেন্ড করে আছে। আমি শুধু একটাই অনুরোধ করবো আপনাদের, যে মফস্বলে যে খেলাধুলাগুলো হয় এই খেলাগুলা যাতে আপনারা সময় টেলিভিশন সুন্দরভাবে কাভারেজ দেন। আপনাদের যে সঞ্চালক বা উপস্থাপক এগুলো সেম ব্যক্তি থাকে, উপস্থাপকেরা চেঞ্জ হওয়া দরকার, আরো বেশি সংখ্যক উপস্থাপক থাকা দরকার। আমার কাছে মনে হয় যেন আমরা যারা নারী সমাজে আছি তারা সংবাদের পাশাপাশি একটু বিনোদনও চাই, তো সেক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে মনে হয় যেন একটু পিছিয়ে আছে। আপনাদের শিক্ষা বিষয়ক যে নিউজগুলো দেওয়া হয় আমার মনে হয় এখানে আরেকটু উন্নতি করার সুযোগ আছে। এখানে বিনোদনমূলক আরো কিছু অনুষ্ঠান সংযুক্ত করা যেতে পারে। সময় টিভি
যেন একেবারে তৃণমূল পর্যায়ে চলে যায়, তাদের মানুষের একেবারে সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা ভালোবাসা এগুলো যেন খুব বেশি বেশি করে চলে। কৃষিভিত্তিক কিছু অনুষ্ঠান করা উচিত, খেলাধুলা বিনোদন সাংস্কৃতিক অঙ্গনটাকে একটু গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ, এতক্ষণ আসলে আমরা দেখলাম এখানে আসলে দর্শকরা যেটা বলেছেন তৃণমূলের কৃষি সমস্যা, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে তাদের মতামত দিয়েছেন। আজকে আপনারা পর্যবেক্ষণ করবেন, মূল্যায়ন করবেন। আমি প্রথমেই জানতে চাইবো এখানে আইনুল কবির শামীমের কাছে যে জনাব, আপনি একটা জিনিস বলবেন কি যে এই সময় টেলিভিশনের কাছে আপনার চাওয়াটা কি ছিল, পেয়েছেন কি বা কি প্রত্যাশা করেন? বিগত 5 বছরে সময় টেলিভিশন যত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, জাতীয় অর্থনীতির খবরাখবর গুরুত্বের সাথে পরিবেশন করেছে, পর্যবেক্ষণ করেছে, সেদিক থেকে আমি মনে করি সময় আমাদের চাহিদা মোটামুটি পূরণ করেছে। আমরা আরও প্রত্যাশা করি অঞ্চলভেদে এলাকাভিত্তিক কোনো সম্ভাবনা, কোনো সমস্যাকে নিয়ে যদি স্থানীয় ব্যুরো অফিসগুলো একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেন, এতে করে প্রত্যেকটি প্রত্যন্ত মানুষের সমস্যাগুলো বিভিন্ন পর্যায়ে প্রশাসনিকভাবে সরকারের কাছে পৌঁছাবে। আমি জনাব ফাতেমা আফরোজের কাছে যেটা জানতে চাইবো, আমাদের সময়ের কাছে আপনারা কতটুকু চেয়েছেন বা কতটুকু পেয়েছেন, এই হিসাবটা যদি আপনি আমাদের কাছে তুলে ধরেন আর কি। প্রাপ্তির হিসাব আছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি সেজন্য বলছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে আপনাদের রিপোর্টগুলো আমাদের জন্য অনেক সহায়ক হয়েছে, সেজন্য এটাকে আমি প্রাপ্তি বলবো। যেমন ফেনী জেলার বা ফেনী জনপদের নাব্যতা সংকট নিয়ে আপনারা একটা রিপোর্ট করেছিলেন ফেনী ছোট নদীর। এটা অত্যন্ত আশা জাগা নিয়ে একটা ব্যাপার যে ইদানিং সেই নদীর খনন কাজ শুরু হয়েছে, এবং আমি আশা করছি সময় সংবাদের উসিলায় হয়তো আমরা এই বছর এই অতিরিক্ত জলবদ্ধতা থেকে মুক্ত হব। তেমনি আরো দু একটা ঘটনা আছে, তবে হতাশাও ব্যক্ত করছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক সংকট মনে করছি যে নতুন প্রজন্মকে দিয়ে আমাদের একটা বিশাল দেশপ্রেমের প্রজন্ম তৈরি করা দরকার। সে বিষয়ে আপনাদের আরো বেশি উদ্যোগী হওয়া দরকার। আমি আশা করব এবং প্রত্যাশা করব, অনুরোধ করব আপনারা আমাদের নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আরো বেশি বেশি করে রিপোর্ট করবেন। আচ্ছা, আমি আসছি শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, মানে একটা বিষয়ে মানে আপনি বলবেন কি, আপনি তো চেম্বার অফ কমার্সের সভাপতি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের কোনো অবদান আমরা রাখতে পেরেছি কিনা, বা আমরা কোনো ক্ষতি করলাম কিনা, বা আমাদের সমালোচনার কোনো জায়গা আছে কিনা? দেখুন, একটি ইলেকট্রিক মিডিয়ার দায়িত্ব হচ্ছে সামাজিক সমস্যাগুলো তুলে ধরা, এটি সমাধান নয়। সুতরাং সেক্ষেত্রে আমি মনে করি এই সাম্প্রতিককালে এখানে সোনাগাজী এবং মিরসরাই এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, তো আমি তো মনে করি এতে সময় টিভির একটি বড় ভূমিকা রয়েছে। পাশাপাশি দর্শক পর্যবেক্ষণ, দর্শকদের মতামতও আমরা দেখলাম। সেটিতে অনেকে বলেছেন, যারা এই ক্রীড়াঙ্গনের লোক, ওনারা বলেছেন যে স্থানীয় ক্রীড়াকে প্রাধান্য দিয়ে প্রচার করলে সেক্ষেত্রে হয়তো জাতীয় কোনো খেলোয়াড় বেরিয়ে আসতে পারে আপনাদের প্রচারের মাধ্যমে। সাংস্কৃতিক জগতের লোকরা দাবি করবেন যে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো ঠিকমতো যদি প্রচার করা হয়, সেখান থেকে ভালো গুণী শিল্পী বেরিয়ে আসবেন। আপা, যে জিনিসটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে সময় সংবাদের কাছে আপনার প্রত্যাশাটা কি? মানুষ এখন কিছুটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। আমরা একটা কথা জানি যে মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। আমাদের আরো দেশকে ভালোবাসা উচিত, এবং আমাদের এই বোধ তৈরিতে আমার আপনাদের কাছে প্রত্যাশা, সময় সংবাদের কাছে আপনারা আমাদের এই বোধকে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে এই বোধ সৃষ্টিতে আপনারা একটা অনুকরণীয় পদক্ষেপ নিন। ধন্যবাদ আপনাদেরকে দুজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আজ ফেনী স্টুডিও থেকে আমাদেরকে ইতি টানতেই হচ্ছে। তো আগামী শুক্রবার আমাদের দেখা হবে ময়মনসিংহ স্টুডিওতে দর্শক পর্যবেক্ষণ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এক সপ্তাহের মধ্যে রাজধানীর বনানীর আগুন লাগা ভবনের বাসিন্দাদের থাকার বিষয়ে সিদ্ধান্ত, জানালো বুয়েটের বিশেষজ্ঞরা। গাফিলতি নয়, শুধুই দুর্ঘটনা, বলছে তিতাস। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের দ্রুতই ধরা সম্ভব হবে আশা ফিলিপিন্স সিনেটরের। সিআইডি এফবিআই বৈঠক রোববার। যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করা, দুর্নীতি, লুটপাট বিএনপির চরিত্র। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ, বললেন প্রধানমন্ত্রী। আগামীকালের কাউন্সিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। পদ পাবে অভিজ্ঞ, ত্যাগী ও তরুণ নেতারা। ভেন্যু পরিদর্শন করলেন দলের নেতারা। এবং 30 ঘন্টা পর হদিস মিলল খুলনা সদর হাসপাতাল থেকে চুরি যাওয়া নবজাতক জুনায়েদের। একসঙ্গে যমজ সন্তানকে কাছে পেয়ে খুশি মা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SPACE লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।